মনে হয় পৃথিবীর সমস্ত সহিংসতা তার চাহনিতে থমকে দাঁড়িয়েছে। আন্ডারগ্রাউন্ড এর বস কোনো মেয়েকে ক্রয় করেছেন? এই কি প্রেম, নাকি আরও এক নতুন বন্দিত্ব? যে নারী কিনা রক্তের বাজারে বসে হলো নিলামের পণ্য, তার সৌন্দর্য আর নীল চোখে কি আজও স্বপ্নে ঠাঁই আছে, নাকি সে চোখ এখন শুধুই এক অলিখিত যন্ত্রণার নীলাপ গহ্বর? খবরটি প্রতিটি চ্যানেলে ছড়িয়ে পড়ে। নিক গম্ভীর হয়ে বসে আছে একটা চেয়ারে, রাগে ফুলে ওঠে কপালের প্রতিটি রেখা, তার একটা হুঙ্কারে প্রতিটি দেয়াল কম্পনময় হয়ে ওঠে। এই সংবাদটা কে রটিয়েছে? কার বুকের পাটা হয়েছে আমার পিছনে লাগার? নিলাম কেন্দ্রে ঘটে যাওয়া ঘটনা আজ নিউজে কেন দেখানো হচ্ছে? এটা একটা জেদ ছিল জাস্ট। আর তারা ছড়াচ্ছে আমি প্রেমে পড়ে ক্রয় করেছে। লাইক সিরিয়াসলি? নিক জেভরান কোনো মেয়ের প্রেমে পড়েছে? হাস্যকর। সবাই কম্পনমান হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। নিক ঠান্ডা গলায় অধিরাজের উদ্দেশ্যেই বলে, অধিরাজ, প্রতিটি চ্যানেলকে বলে দে নিউজটা যাতে কেটে দেওয়া হয়। আগামী 1 ঘন্টার ভেতর আমি এসে পরিষ্কার চাই, নাহলে প্রত্যেকটি নিউজ চ্যানেল বুঝবে নিক গ্যাংস্টার বস কি করতে পারে। অধিরাজ সম্মতি দিয়ে বেরিয়ে যায় গার্ডদের নিয়ে। নিক গম্ভীর হয়ে বসে আছে, তার মনে কি চলছে জানার উপায় নেই। নিউজের প্রতিটি চ্যানেলে একটাই কথা প্রকাশিত হচ্ছে, বিশ্ববিখ্যাত গ্যাংস্টার বস নিক জেভরান কোনো এক মেয়েকে 100 কোটি টাকা দিয়ে রক্ষিতা হিসেবে কিনে নিয়েছে। মেয়েটাও অপরূপ সুন্দরী, যার সৌন্দর্যে ঘায়েল হয়ে নিজেকে আটকাতে পারেনি। ক্রয় করতে হয় 100 কোটিতে। নিক ডিভানে গম্ভীরতা নিয়ে বসে থাকে, রাগে মাথা ফেটে যাচ্ছে। মোবাইলের উচ্চ রিংটনে মাথা তুলে ডিভানে হেলান দেয়, এরপর মোবাইল কানে চেপে ধরে। বস, আফ্রিকা নিউজ চ্যানেল থেকে সব ডিলিট করে দেওয়া হয়েছে, কিন্তু বিবিসি আফ্রিকা চ্যানেলের একজন সহকারী সংবাদ কাটতে চাইছে না। সব চ্যানেল থেকে সরানো শেষ, জাস্ট এটা বাকি। নিক কিছুক্ষণ চুপ থাকে, এরপর শান্ত সুরে বলে, রাতে নিয়ে আমার কাছে, ওর মধ্যেই খাপলা আছে। ইরানের কোনো এক প্রান্তে একজন বোন তার বোনটাকে হারিয়ে পাগল প্রায় হয়ে গিয়েছে। এমন কোনো জায়গা নেই যে খুঁজে চলছে না, কিন্তু হায় আফসোস, নিয়তি তার সহায় হচ্ছে না। মেয়েটা কাঁদছে ডিভানের উপর বসে, বুকের মধ্যে রাখা একটা ছবি। ঠিক তখনই ওই কারোর হন্তদন্ত আগমন। নাজলি, আমি অ্যানির সংবাদ পেয়েছি। হঠাৎ এমন কথা শুনে নাজলি নিস্তব্ধ হয়ে যায়, চোখের পানি মুছে নাবিদের দিকে তাকিয়ে অধৈর্য হয়ে বলে, কোথায় আছে ও? আমার এটি কোথায় নাবিদ? নাবিদ হঠাৎ করে চুপসে যায়, অন্ধকারে ছেয়ে যায় তার মুখখানা। নাবিদকে চুপ থাকতে দেখে নাজলি নাবিদের বাহু ঝাঁকিয়ে বলে, বলো না নাবিদ, আমার বোন কোথায়? আফ্রিকায়। নাজলি দুপা পিছিয়ে যায়, স্তব্ধ হয়ে ডিবানে ধপ করে বসে পড়ে। ঠোঁট কাঁপছে, ভেতরে কেঁপে উঠছে তার। যে বোনটাকে বুকে নিয়ে ঘুমাতো, সে আজ এত দূরে। আফ্রিকায় কিভাবে গিয়েছে? তো তুমি কিভাবে জেনেছো? আজ সকালে আমার গার্ড জানিয়েছে, কিন্তু এটা অ্যানি কিনা শিওর না। সংবাদের বর্ণনা মিল পেয়েছি, কিন্তু নিশ্চিত নই। মানে সব খুলে বলো নাবিদ, সহ্য করতে পারছি না। আমাকে ছাড়া যে এক রাত থাকতো না কোথাও, তাকে আমি সামান্য চোখের মাধ্যমেও দেখতে পারছি না। নাবিদ বিষণ্ণ মুখে নাজরির সামনাসামনি বসে, তার খুব কষ্ট হচ্ছে। সেও তো টেনিকে থেকে ছোট থেকে ভালোবাসে, তাকে বউ করে ঘরে তোলার স্বপ্ন সে দেখে আসছে, কিন্তু হুট করে হারিয়ে ফেলতে তার কলিজা খণ্ড খণ্ড হয়ে যায়। নিজের সর্বশক্তি দিয়ে দিনের পর দিন চেষ্টা চালিয়ে যাচ্ছে তার ছোট্ট পরিটাকে খুঁজে পাওয়ার জন্য। অবশেষে সংবাদ পেয়েছে, তাও এক হাড় ভাঙা সংবাদ, যা এক প্রেমিকের হৃদয়টাকে রক্তাক্ত করতে সক্ষম। নিক জেভরানকে চেনো তো নাজলি? কোন নিক জেভরান? বিশ্ববিখ্যাত গ্যাংস্টার বস নিক জেভরান। হ্যাঁ, চিনি ওনাকে, টিভিতে বহুবার দেখেছি। অনেক ভয়ানক উনি। উনি একটা মেয়েকে নিজের রক্ষিতা হিসেবে কিনে নিয়েছে 100 কোটি টাকার বিনিময়ে। উনি কি কিনলো বর্তমানে সেটা দেখার বিষয় নয় নাবিদ, আমি আমার বোনের খোঁজ জানতে চাচ্ছি। আমি খবর পেয়েছি যে মেয়েটাকে উনি ক্রয় করেছে। সে খুব সুন্দরী, ছোটখাটো, কমল, লম্বা চুল, আর সবচেয়ে বড় বিষয় ওর নীল চোখের মণি। নাজলি, তুমি খুব ভালো করেই জানো পৃথিবীতে 8% লোকের চোখ নীল হয়ে থাকে, সেখানে আমাদের অ্যানির একজন। আমার কেন জানি মনে হচ্ছে এটা আমাদেরই অ্যানি। নাজির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে, বুকের ভেতর থেকে বুক চিরে আর্তনাদ বেরিয়ে আসে, কান্নায় ভেঙে পড়ে মির্জা।
ওকে কি রক্ষিতা হিসেবে কিনেছে নাবিদ? রক্ষিতা শব্দটা নাবিদের পুরো শরীরটাকে কাঁপিয়ে তোলে। আর পাখিটাকে অন্য কেউ কষ্ট দিচ্ছে। নাবিদের পুরুষ মঞ্চা কান্নায় ভেঙে পড়ে। নিশ্চয়ই এখন পাখিটা খুব কষ্টে আছে। তাদের কথা মনে করছে ওই গ্যাংস্টার তার সাথে খারাপ কিছু করেনি তো। নাবিদ আর ভাবতে পারে না। অধৈর্য উন্মাদ পাগলের মতো নিজের চুল ধরে টেনে ধরে। পাগল প্রেমিকের বুকে বাসা বাঁধে ভয় সূত্র। নাবিদ নিচের দিকে তাকিয়ে থেকে ভাঙা গলায় বলে, আমি আফ্রিকার উদ্দেশ্যে রওনা হচ্ছি নাজলি। রক্তের বিনিময়ে হলেও আমি অ্যানিকে নিয়ে আসব। উনি 100 কোটি টাকা দিয়ে কিনেছেন, আমি 200 কোটি টাকা দিয়ে হলেও ফেরত চাইব। প্রয়োজনে নিজের সব সম্পত্তি বিক্রি করব। তারপরও আমি আমার পাখিকে ফিরিয়ে আনবো নাজলি। যতদিন নাবিদের নিঃশ্বাস থাকবে ততক্ষণ লড়াই করে যাব। নাবিদ চলে যেতে নেয়। নাজলি পেছন থেকে ডেকে বলে, প্লিজ নাবিদ, আমাকেও নিয়ে যাও। নাজলি বিপদে পড়বে আমার সাথে গেলে। এনি যদি তোমার ছোটকালের ভালোবাসা হয়ে থাকে তাহলে সে আমার বোন নাবিদ। পুরো দুনিয়ায় আমরা দুই বোন একে অপরের সঙ্গ নিয়ে বেঁচে আছি। আমার কলিজাও সব বিপদের সম্মুখীন হব। প্লিজ নিয়ে চলো, প্রয়োজনে আমি আড়ালে থাকবো। নাবিদ কিছুক্ষণ ভেবে বলে, ওকে, 10 মিনিট পর আমি গাড়ি নিয়ে আসবো তোমাকে নিতে। গাড়িটা একদম প্রাইভেট জেটের কাছে নিয়ে যাবে। তুমি নিজেকে তৈরি করে রাখো। ঠিক আছে। নাবিদ চলে যায়। নাবিদের কথা মতো 10-15 মিনিট পর একটি গাড়ি আসে বাসার সামনে। কলিং বেলের আওয়াজে নাজলি রেডি হয়ে গাড়ির কাছে যায়। সে একটা সাদা শার্ট, টপ আর কালো জিন্স পরেছে। গলা একটা স্কার্ফ ঝুলিয়ে রাখে। অধৈর্য আর চিন্তিত হয়ে গাড়িতে গিয়ে বসে। প্রায় অনেকক্ষণ গাড়ি চলে। গাড়িটা গিয়ে থামে প্রায় একটা প্রাইভেট জেটের সামনে। নাজলি গাড়ি থেকে নেমে দেখে নাবিদ দাঁড়িয়ে আছে। তার চারপাশে অনেক গার্ড। নাজলি শ্বাস নিয়ে নাবিদের কাছে যায়। নাজলিকে আসতে দেখে নাবিদ ইশারা করে সবাইকে ভেতরে ঢোকার জন্য। নাবিদ নাজলিকে নিয়ে জেটের ভিতর ঢুকে। নাজলি এই প্রথম কোনো প্রাইভেট জেটে উঠেছে। ভেতরে দেখে মনে হচ্ছে কোনো রুম। যদি তোমার খারাপ লাগে তাহলে ওই যে পাশে বেড আছে, পর্দা ছড়িয়ে গিয়ে শুয়ে থাকবে। ওকে? নাজলি বিষণ্ণ মাথা নাড়ে। বর্তমানে তার কিছুই ভালো লাগছে না। শুধু তার বোনকে পেলেই হবে, আর কিছু চায় না। সন্ধ্যার চূড়ান্ত বেলায় যখন সমুদ্র তার বুকে রাতের গাঢ়তা ঢেলে দিতে ব্যস্ত, ঠিক তখনই বোর্ডের সম্মেলন কক্ষে জমে ওঠে উত্তপ্ত বাতাস। বাতির কুয়াশা ভরা আলোয় দাঁড়িয়ে রয়েছে 6 জন ভয়াল গ্যাংস্টার। নাইজেরিয়া, লিবিয়া, সোমালিয়া, ঘানা, দক্ষিণ সুদান এবং মৌরিতানিয়ার প্রখ্যাত অপরাধ সম্রাটেরা। তারা প্রত্যেকে যেন এক একটি দেশ প্রেমহীন সামরিক রাষ্ট্র, যাদের পতাকা নেই, শুধু অস্ত্র আছে। নিক জেব্রান, সম্মেলনের প্রধান, ছোট ছুঁয়ে তুলে নেয় এক গাঢ় অশ্বেত সিগার। তার ধূসর মনের চোখ জোড়া প্রকৃতির দিকে নিবদ্ধ। তার ঠান্ডা চোখে তীব্র ক্ষিপ্রতা, যেন কথার মাঝেও লুকিয়ে আছে মৃত্যু হবার সম্ভাবনা। সে টেবিলের উপর ছুঁড়ে দেওয়া এক নীল ফোল্ডার, মধ্যপ্রাচ্য থেকে আসা এক গোপন অস্ত্রবয় নকশা। এটা নতুন এক্লিপস 9mm গর্জনে নয়, এটা নিঃশব্দে শত্রুর হৃদস্পন্দন থামিয়ে দেয়। থার্মাল হিট সেন্সর যুক্ত। আমরা যদি অস্ত্র নিই, দক্ষিণ আফ্রিকার বন্দর শহরগুলো আমাদের হাতের তালুতে আসবে। ঘানার বস মুসা গাদির গর্জে ওঠে, কিন্তু আমি চাই ফায়ার লঞ্চার, তাপ অনুসরণকারী ক্ষেপণাস্ত্র চাই। বন্দুক এখন শিশুদের খেলার জিনিস। আমি এখন কিছু চাই যা রাতের শহরকে দিনের শ্মশানে পরিণত করে। লিবিয়ান বস সালে ওমর গম্ভীর গলায় বলে ওঠে, আমার কাছে তথ্য আছে। মস্কো থেকে আসছে এক ধরনের পাদ সমৃদ্ধ পিস্তল, যা মানুষের স্নায়ুতন্ত্র 1 সেকেন্ডে জ্বালিয়ে দেয়। আমি সেটার রুট চাই। আমার মানুষগুলো ইতিমধ্যে কঙ্কর ভিতর দিয়ে ঢুকে পড়েছে। আমরা একসাথে ভাগ করলে পুরো উপমহাদেশে হাতের মুঠোয় আসবে। নিক তখন ঠান্ডা স্বরে বলে, আমার দরকার নিয়ন্ত্রণযোগ্য ধ্বংস। অস্ত্র বড় বিষয় নয়, কাদের হাতে সেটা থাকবে সেটাই গুরুত্বপূর্ণ। আমি চাই এই বোর্ডে উপস্থিত প্রত্যেককে আমাকে শপথ দাও, বাইরের কাউকে কোনো নকশা, কোনো গোপন কোড, কোনো তথ্য জানাবে না। যদি কেউ বিশ্বাস ভাঙে, আমি সমুদ্রের নিচে তার জন্য কফিন পাঠিয়ে রাখবো। আই রিপিট,
কফিন পেছিয়ে রাখবো। মনে রাখো, নিক জেভরান যা একবার বলে তা করে, তা করে তারপর শান্ত হয়। আলো হালকা কাঁপে, বাতাস থমকে যায়। এক প্রহরীর পাশে কক্ষে দাঁড়িয়ে রাইফেলের ট্রিগারে আঙুল রাখে, নিঃশব্দ নির্দেশ অপেক্ষায়। টেবিলের নিচে রাখা রয়েছে ছোট 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 অস্ত্রের বক্স, নতুন এক্সপেরিমেন্টাল স্নাইপার, পয়জন ইনজেক্ট বুলেট, রিমোট মাইন্ডেড গ্রেনেড। কেউ কিছু বলছে না, কিন্তু প্রত্যেকের চোখে দাও দাও করে জ্বলছে লোভ, ভয় ও পরস্পরের প্রতি অগাধ সন্দেহ। তারা একজন আরেকজনকে দেখে কেউ থুতনি নিচু করে, কেউ ঠোঁট চেপে ধরে। নিক তখন চূড়ান্ত ঘোষণা দেয়, আগামী 3 মাসে আমরা অপারেশন ব্ল্যাক সান চালাবো। প্রয়োজন অস্ত্রের নয়, প্রয়োজন লৌহ নিষ্ঠার অন্ধ আনুগত্যের। যাকে সন্দেহ হবে তাকে এই বোর্ডে শেষ করা হবে। তার না থাকবে দেহ আর না থাকবে নাম। বোর্ডের মধ্যেই সে নিকৃষ্ট মৃত্যুর সাক্ষাৎ করাবো। সমুদ্র তখন নিচ থেকে ফুঁসে উঠে সমস্ত পৃথিবীর অনুপ্রবেশ ঠেকাতে চায় এই ভাসমান ঘৃণার দুর্গে। সেই রাতে ব্ল্যাক আর্কের গা বেয়ে নেমে আসে ঘাম, ধোঁয়া ও মৃত্যু পরিকল্পনার গন্ধ। পরিশ্রান্ত আলোচনার অবসানে নৈশব্দ যেন কুয়াশার মতো ঘনীভূত হয়। প্রতিটি দেয়াল, প্রতিটি চোরা দৃষ্টিকে গ্রাস করতেই থাকে। আলোচিত অস্ত সম্ভারের ভয়াল বাস্তবতা, লেনদেনের সংকেত চিহ্ন এবং নিক জেব্রানের অনুচ্চারিত অথচ স্থির সিদ্ধান্ত, সমস্তই মিলিয়ে এক অনিবর্চনীয় মানসিক যন্ত্রণা ছড়িয়ে দেয় উপস্থিত সকলের অপরাধের নেতার হৃদয়ে। গ্যাংস্টাররা এক এক করে দৃষ্টিপাত করে পরস্পরের দিকে, তবে সেই দৃষ্টি বন্ধুত্বের নয়, সন্দেহ ও শঙ্কার দ্বৈত সংমিশ্রণে গঠিত এক নিঃশব্দ ঘাতকতা। চোখ সংবরণ করে রাখা কথাগুলোকে কেবল চোখের দৃষ্টিতে প্রকাশ করছে, যার ব্যঞ্জনা হচ্ছে কে প্রথম পতিত হবে সন্দেহর ফাঁদে। নিক, যার পদক্ষেপের ধ্বনি ব্যতি রেখে সমগ্র কক্ষ স্তব্ধ। ধীরে ধীরে উঠে দাঁড়ায় গ্যাংস্টার বস। কণ্ঠে উচ্চারণ নেই, চোখে করুণা নেই, সংবেদনশীলতার লেশমাত্র প্রতিফলিত নয়। তার ঠান্ডা চাহনি যেন সংবেদনহীন ধাতব আয়নায় প্রতিবিম্ব। মৃত্যুদণ্ড, প্রতিটি চলন অনিয়ন্ত্রিত অথচ অতর্কিতভাবে ভয় মিশ্রিত। বস্তুত নিক কিছু বলে না, তবুও তার নীরবতায় উচ্চারিত বাক্যের চাইতে অধিক ত্রাস সঞ্চার করে। তার পরনে একটি কালো কোট, পৃষ্ঠদেশে সূক্ষ্ম বুলেট প্রুফ সুতোর বাঁধনে গাঁথা প্রতিরোধ শক্তি। সেই কোটটি পরিধান করবার প্রতিক্রিয়াটি যেন একটি শাস্তিমূলক রীতি, যাতে প্রতিটি মাফিয়া অনুধাবন করে নিক প্রস্তুত প্রয়োজনে শেষ পর্যন্ত যেতে। নিকের পাশে দাঁড়িয়ে থাকা দুজন প্রহরী, চোখে নিশাচর রঙের গ্লাস, হাতে আধুনিক রাইফেল, মাথা নত করে গাম্ভীর্যপূর্ণ নীরবতা প্রকাশ করে। নিক তাদের দিকে না থাকে, অদৃশ্য এক কর্তৃত্বের তাদেরকে নিয়ন্ত্রণ করে। প্রধান দরজার মুখোমুখি পৌঁছে নিক একবার অবলোকন করে সমগ্র কক্ষকে। সেই চাহনি অস্থির, অস্বস্তিকরভাবে সংক্ষিপ্ত, তবুও তার মধ্যে যেই অর্থ নিহিত তা যেন মৃত্যুর আজ্ঞাপথ। তারপর গ্যাংস্টার বস ধীরে ধীরে বের হয়ে যায়। সেই মুহূর্তে সমুদ্রের নিচে এক অন্তস্থ গর্জন তরঙ্গায়িত হয়ে ওঠে, যেন জলের গভীর হিংসা বহন করে আঘাত করতে উদ্যত এক বিক্ষুব্ধ সত্তা। ব্ল্যাক আর্ক যেন সে গর্জনের জবাবে আরো মূর্তিমান হয়ে উঠছে। অভ্যস্তরস্থ গ্যাংস্টারগণ চুপচাপ, কেউ উচ্চারণ করে না একটি শব্দ, কেউ উঠে দাঁড়ায় না, কেউ শ্বাস নেয় না স্বস্তির সহিত, কারণ নিকের অনুপস্থিতি তাদের মনে সর্বাধিক ভয়ের জায়গা। কারণ এখন চেয়ারের শূন্যতাই সর্বাপেক্ষা ভীতিকর। নিক গাড়িতে উঠে নিজের গন্তব্যের দিকে চলে যায়। বাকি গ্যাংস্টাররা গম্ভীর হয়ে বসে থাকে। নিস্তব্ধ রাত কয়েকদিন এনির মুখে যেন বিষণ্ণর ছায়া ঘিরে রেখেছে। কতদিন ধরে সে বাইরের জগৎটাকে দেখতে পাচ্ছে না। এক ভয়াবহ নিষ্ঠুরতার সাথে সে মিলিয়ে যাচ্ছে। আদৌ কোনোদিন বেঁচে ফিরতে পারবে কিনা সন্দেহ। এত এত ভয়ঙ্কর ব্যক্তিত্বের মধ্যে সে কিভাবে বাঁচবে? ভবিষ্যতে কি হতে চলেছে তাদের? যে পরিস্থিতিতে আছে সেরকম নাকি তার চেয়েও খারাপ, যা তারা ভাবনার শক্তির বাইরে? ইনি কি করবে? কি করবি তুই? কি করে পালাবি এখান থেকে? সবাই বলছে সাহায্য করবে, কিন্তু কেউ তো করছে না। তাকে আপার কাছে নিয়ে চলো প্লিজ।
তার এনি এখানে থাকতে কষ্ট হচ্ছে খুব। দম বন্ধ হয়ে আসছে। এনি ফুপিয়ে কেঁদে ওঠে। এই কান্না এখন তার নিত্যদিনের সঙ্গী। এমন কোনো মুহূর্ত যায় না যখন সে কান্না করে না। এনি তো আগে ব্যথা পেলে কেঁদে কুটে পুরো বাড়ি মাথায় করে ফেলতো, আর এখন আজ সেই এনি কোনো বর্বরতার ফাঁদে পড়ে আছে। যে চোখ তার ধ্বংস করে রাখবে না, সেই চোখ, যে সৌন্দর্য আজ তার কাল হয়ে দাঁড়িয়েছে, নষ্ট করে দেবে সেই সৌন্দর্য। তখন কেউ তাকাবে না তার দিকে। এনি বিছানা থেকে নেমে দাঁড়ায়। রাতের ছাদটাকে দেখতে আজ বড্ড ইচ্ছে করছে। এনি খেয়াল করে আজ সামনে থাই লাগানো নয়, তালা ঝুলছে। হুট করেই মনে পড়ে আরিশ এসে নিচেই খুলেছিল, হয়তো লাগাতে ভুলে গিয়েছে। এনি গম্ভীর শ্বাস ছেড়ে গুটিছুটি পা ফেলে থাইয়ের কাছে যায়। এরপর নরম হাতে খুলে দিল, ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এনি দম নেয় বড় করে, কাপা শরীর নিয়ে বেলকনিতে পা রাখে। বেলকনিটা অনেক বড়। এনি চারপাশে তাকায়। হুট করে বাম দিকে তাকাতে চোখ চড়ক গাছ। ওই পাশটা কি সুন্দর আর সাজানো। এনি 1 মিনিটের মধ্যে সব বলে প্রফুল্ল মনে সেদিকে যায়। কাছে গিয়ে সব হাসি মিলিয়ে যায়। চারপাশটা খুবই সুন্দর, কিন্তু একটা টেবিলের ওপর বিভিন্ন ধরনের নেশাদ্রব্য। এনি নাক কুচকে ফেলে, চারপাশে তাকায় কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে টেবিলের চারপাশে ঘেরা আলিশান ডিভানে আয়েশ করে বসে। ডিভানটা তুলতুলে আর নরম। এনি টেবিলের দিকে কিছুক্ষণ ঠোঁট চেপে তাকিয়ে থাকে। ওয়াইনের বোতলটাকে নিজের হাতে নেয়, ছিপি খোলার চেষ্টা করে, কিন্তু তার দুর্বল শরীর নিয়ে এই ছিপি খোলা অসম্ভব। এনি দীর্ঘশ্বাস ছেড়ে খুলতে না পেরে মনের অজান্তেই নাকের কাছে নিয়ে শুকতে মুখ কুচকে ফেলে। ওয়াইনের তীব্র গন্ধে চোখ উল্টে বমি করার মতো অবস্থায় হয়ে যায়। অনেক কষ্টে এনি নিজেকে আটকে রাখে। টেবিল থেকে উঠতে যাবে তার আগেই থমকে যায় কারো পায়ের শব্দে। এনির মনে আবারও ভয় এসে হানা দেয়। কাঁপতে থাকে ছোট্টখাটো কোমল শরীরটা। বোধ শক্তি লোপ পেয়েছে। ডিভানের পাশে লুকাতে যাবে তার আগেই পা লেগে টেবিলের উপর থাকা কয়েকটা গ্লাস নিচে পড়ে যায়। বিকট এক শব্দে কম্পনমান হয়ে ওঠে চারপাশ। নিক দরজার কাছে এসে এমন শব্দে গম্ভীর হয়ে ওঠে। কার উপস্থিতির টের পেয়ে রাগে ছটফটি ওঠে। নিক বারান্দায় এসে কোনো মেয়েকে দেখে ফিউজোরা ভাঁজ করে ফেলে। গম্ভীর আর ভারী কি আওয়াজে গ্যাংস্টার বস থমকে উঠছে। Who the hell are you? How dare you step into my place? এনির পুরো শরীর থমকে যায়। এত ভয়ানক আওয়াজ তার হৃদয় সহ্য করতে পারেনি। কাঁপতে থাকে পুরো কায়া, চোখ গলা শুকিয়ে আসে তৃষ্ণায়। কিন্তু এই ধমকটা তার পূর্ব পরিচিত মনে হচ্ছে। তবে এটাই নিক জেব্রানের কণ্ঠ, সেটা বুঝতে বাকি নেই এনির। এনি বোধহয় বোধশক্তি হারিয়ে প্রাণপণে দৌড় দেয়। এনির দৌড় দেখে নিক চোখ ছোট করে সেদিকে তাকিয়ে থাকে। এনি কিছুটা দূরত্বে এসে নিজে বরাদ্দকৃত রুমে ঢুকতে যাবে তার আগেই সে ব্যথায় আর্তনাদ করে ওঠে। তার নরম তুলতুলে হাতটাকে কোনো শক্তপোক্ত বস্তু চেপে ধরেছে। এনি পেছন ফেরার আগে ব্যক্তিটা এনিকে টেনে নিয়ে আগের স্থানে যায়। এখনো সে এনিকে দেখেনি। নিক এনিকে রেলিংয়ের ঘেঁষে সোজা দাঁড় করায়। এনি ভয়ে ভিতরে ফুপিয়ে উঠছে। আজ নিশ্চিত তার মৃত্যু হবে। এই রেলিং থেকে নিশ্চয়ই জানাটা ফেলে দিবে তাকে। এনি এত শক্ত হাতের স্পর্শ সহ্য করতে না পেরে কান্না করে দিল। প্লিজ আমায় মেরে ফেলবেন না, ভুল করে এসে পড়েছিলাম, পা ধরে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিন আমায়। নিক রাগে চোয়াল শক্ত করে আসে। এনির আকুতি করা কণ্ঠ শুনে তার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই থেমে যায়। চোয়াল ঝুলে আসে গ্যাংস্টার বসের। হাতের চাপ আরো শক্ত করে ফেলে, বাট সেদিকে তার খেয়াল নেই। এনি ব্যথা ছটফট করতে থাকে। এনি চোখ তুলে কান্না মিশ্রিত কঞ্চে বলে, প্লিজ আমায় ছেড়ে দিন, ব্যথা পাচ্ছি আমি খুব। নিক স্তব্ধ হয়েছে একজোড়া আকুতি ভরা নীল চোখের চাহনিতে। সে তো নীল চোখের হাতে কোনো কয়েকজনকে দেখেছে, কিন্তু এত স্নিগ্ধ, এত কোমল, এত সুন্দর, এত মায়াবী চেহারার কাউকে দেখেইনি। নিকে নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। তার হৃদয়ে কে যেন তীব্রভাবে আঘাত করছে। নিক অস্ফুট ভাবে বলে, কে তুমি? এনি চমকা ভীষণভাবে। যে তাকে কিনে এনেছে সে চিনে না কে সে? কণ্ঠে এত নমনীয়তা দেখে এনির ভয় কিছুটা কমে আসে। নিক ধৈর্যহারা হয়ে কর্কশ কণ্ঠে আবার বলেছে, কে তুমি? গ্যাংস্টার বস নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমি অ্যানি। নিক কিছুটা থেমে যায়। নামটা শুনে সে ঠোঁট বাঁকায়। এনিকে ছেড়ে দেয়। হাত ছড়িয়ে নিয়ে কিছুক্ষণ ঠোঁট কামড়ে ধরে রাখে। সে আর অ্যানির দিকে তাকাতে পারছে না। চোখগুলো সরিয়ে নেয় অধৈর্য হয়ে।
এতক্ষণ মনে হচ্ছিল কারো সৌন্দর্যের চোখ সরষে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই নিক নিজের মধ্যে ফিরে আসে। পাশে কোনো মেয়েকে দেখতে পেয়ে পুনরায় রক্ত মস্তিষ্কে টকবগিয়ে উঠছে। এনির দিকে না থাকে হুঙ্কার ছেড়ে বলে, গেট আউট ফাকিং গার্ল। ভুলেও যেতে আমার সামনে পড়তে না দেখে। আর একবার যদি তোমার দৃষ্টির কারণে আমি অন্য জগতে হারিয়ে যাই, তাহলে কলার টিভি মারবো। লিভ দিস প্লেস ইমিডিয়েটলি। নিকের এমন কঠিন রাগ আর ধমকে এনি শিউরে ওঠে। কোনো কিছু না ভেবে প্রাণপণে ছুটে চলে আসে নিজের রুমে ঝুঁকে বেসিনের সামনে গিয়ে মুখে পানি দেয়। ঠোঁট কাঁপছে, শরীর কাঁপছে, দেয়াল ঘেঁষে ফ্লোরে বসে পড়ে। এত ভয়ানক কঞ্চ ধমক চাহনি সে কখনো দেখেনি। এটা মানুষ নাকি হায়না? নিক ছুট কামড়ে ডিবানে গিয়ে বসে পড়ে, চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে যাবে, কিন্তু তাতেও সে রেগে উঠছে। চোখে ভেসে উঠেছে একটা আতঙ্কিত সরল মুখ। নিক বিরক্ত হয়ে পড়ে নিজের উপর নিঃশ্বাস ওঠানামা শুরু করে। নিজের মস্তিষ্ক নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিক সহ্য করতে না পেরে ওয়াইনের ছিপি খুলে পুরোটা এক নিঃশ্বাসে খেয়ে নেয়। নিস্তেজ হয়ে আসে তার শরীর। শার্টের 3টা বোতাম খুলে দেয়। ফর্সা বুকে কত শত কাটা ছেঁড়ার দাগ, তার ইয়াত্তা নেই। নিক হাত পা ছড়িয়ে ডিবানে হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। মনের অজান্তেই কঞ্চ ছিঁড়ে বেরিয়ে আসে। বেবি গার্ল। নিক একই ভঙ্গিতে নিস্তেজ হয়ে পড়ে আছে। আরিশ এতক্ষণ নিককে খুঁজছিল। বেলকনিতে এসে নিককে দেখে তার মুখোমুখি হয়ে বসে। নিককে এমন নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে ইশারা দিয়ে বলে, এইভাবে মরার মতো পড়ে আছিস কেন? নিক কিচ্ছু বলে না। নিস্তেজ হয়ে পড়ে থাকা মাথাটা সোজা করে তাকায় আরিশের দিকে। 2 হাত ছড়িয়ে ভর দিয়ে পিঠ স্বাভাবিক করে তোলে। আরিশ ভ্রু কিঞ্চিত করে কুচকে বলে, নিক, তোকে একটা প্রশ্ন করার জন্য আমার মন ছটফট করছে। কি প্রশ্ন? আচ্ছা, মূলত তোর ধর্ম কি? জানা নেই। তোর কাটাকাটি মানে খাতনা হয়েছে? নিজ দায়িত্বে প্যান্ট খুলে দেখে নে। মেয়ে হলে বলার সাথে সাথেই খুলে ফেলতাম। তোর বউয়ের হক মেরে খাওয়ার মতো পাপিয়া হতে চাই না আমি। নিক ঠোঁট কামড়ে হাসে। মস্তিষ্ক এখন এক রহস্যময় খেলা খেলছে। আরিশ একটা গ্লাসে ওয়াইনে চুমুক দিয়ে বলে, তোর শিকার নিয়ে এসেছে অধিরাজ। নিচে আয় আর বেটাকে একটু যত্ন কর, না হলে আমাকে বল, আমি খাতির যত্ন করে আসি। জানটা আমি নেব আর রক্তটা তোকে দেব। আরিশ পৈশাচিক হাসি দেয়। নিক বাঁকা হেসে শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে উঠে পড়ে। এরপর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে এগিয়ে যায় গ্যাংস্টার বস। সিঁড়ি দিয়ে নিচে নামছে আর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে লোকটার দিকে শকুনের মতো তাকিয়ে আছে। নিক নিচে নেমে ডিভানে বসে পড়ে, ঘাড় কাত করে শান্ত চোখে তাকায় কালো কুচকুচে নিগ্র লোকটার দিকে। নিক সামান্য হেসে লোকটার কোকড়ানো চুলগুলো নিজের হাতের মুঠোয় বন্দি করে নেয় শক্তভাবে। নিকের শান্ত কঞ্চে, তুই জানতি না তারা আমার লোক ছিল? সব জানার বড় বিরোধ কেন করলি? কার কথা করেছিস? সত্যি করে বলবি। লোকটা ভয়ে কাঁপতে থাকে। লোকটার ওখানে ফ্লোর ভেজা দেখে নিক কপাল কুচকে তাকায়। আরিশ হেসে ওঠে, কিরে ভাই, তোর মেশিন ছাড়ার কি আর কোনো জায়গা পেলি না? তোর এখানেই কাজ ছাড়তে হয়েছে? লোকটা কথা বলতে পারছে না কাঁপার জন্য। ভয়ের কারণে প্যান্ট ভিজিয়ে ফেলেছে। নিকের নিষ্ঠুর চাহনি লোকটা সহ্য করতে না পেরে গদগদ করে সব বলিতেই থাকে। আমাকে ক্ষমা করে দিন। বাধা দেওয়ার অপরাধে আমাকে মানা করা হয়েছে। কেউ আসলেও যাতে সংবাদ না ডিলিট করি। যদি ডিলিট করে ফেলি তাহলে উনি আমাকে মেরে ফেলবেন। জীবন রক্ষার্থে এমন করেছে স্যার। লোকটার মুখ দেখেছিস? না না স্যার, লোকটা মাস্ক পরা ছিল। নিক দাঁতে দাঁত চেপে উঠে, রাগ টকবগিয়ে মস্তিষ্কে উঠে হাঁচমকা। অধিরাজের হাত থেকে ধারালো ছুরিটা নিয়ে লোকটার কণ্ঠনালীতে আঘাত করে হুঙ্কার দেয়, তোর মুখ দেখা উচিত ছিল বান্তের বাচ্চা। দেখলে অন্তত বেঁচে যেতে। নিকের সাথে কেউ বিরোধ করলে সে বাচ্চা লাইসেন্স হারিয়ে ফেলে। নিক ছুরিটা গলা থেকে তুলে আনে। লোকটা চিৎকার করতে পারেনি, তার আগেই শেষ। গ্যাংস্টার বসের উমাদের মতো ছুরিটা পুনরায় নিক ছুরিটা অধিরাজের কাছে দেয়। গার্ডদের উদ্দেশ্যে বলে, এটাকে সমুদ্রের একদম ভিতরে ফেলে দেয়, যাতে স্থলে বসবাস করা কোনো প্রাণী এর লাশ খুঁজে না পায়। গার্ডরা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সেসব দৃশ্য এতক্ষণ লুকিয়ে পড় করছিল এক রমণী, তবে তার অন্তরাত্মা পর্যন্ত কাঁপছে। নিজেকে ধরে রাখতে পারেনি। পুরো মাথা চক্কর দিয়ে উঠে দ্রুত কোনো রকমে বিছানায় এক পাশে গিয়ে শুয়ে পড়ে। রমণী সহ্য করতে পারেনি এমন বিভীষিকাময় দৃশ্য। মস্তিষ্কের নিউরনগুলো যেন জমে গিয়েছে। চোখের পাতা ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে।
মুখ থেকে বেরিয়ে আসে এক অভিশাপ। সৃষ্টিকর্তার গজব পড়ুক তোদের মতো জানোয়ারদের উপর যারা রক্ত নিয়ে উল্লাস করে। চোখ বন্ধ করে ফেলে অ্যানি। জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে পড়ে থাকে তার দেহখানা। নিক হাতের রক্ত পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছে পুনরায় রুমের দিকে অগ্রসর হয়। ঘুমিয়ে পড়বি নাকি বাইরে যাবি? নিক দাঁড়িয়ে যায় কিছুক্ষণের জন্য, রহস্যময় হাসি দিয়ে বলে, খুবই গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। এনি পিটপিট করে চারিদিকে চোখ মেলে থাকায় ঘুমের রেশ এখনো কাটেনি। মাথাটা কেমন প্রচন্ড ব্যথা করছে। চারিদিকে অন্ধকার দেখতে পেয়ে নিজের মাথাটা ভালোভাবে চেপে ধরে। ঘুমের রেশ কাটিয়ে এক প্রকার যুদ্ধ করে চোখ খুলে আবারও পরখ করার প্রয়াস চালায় না। মূলত অন্ধকার নয়, বরং দেয়ালের রং কালো, টাইলস কালো, এমনকি পর্দাগুলো। এনি চমকে উঠে খুব। তাকে যেই রুমে রাখা হয়েছিল সব তো সাদা ছিল, হুট করে কালো কিভাবে হয়ে গেল? আর এই রুমটাই বা এত ভয়ানক কেন? এনি অস্থির হয়ে উঠে। ঘুমের রেশ কেটে যায় ভয়ে। ব্ল্যাঙ্কেট শক্ত করে চেপে ধরে, শুকনো ছোক গিলে চারপাশে তাকায়। হুট করে ডিভানে চোখ আটকে যায়। গ্যাংস্টার বস নিক জেভরান হাত ছড়িয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এনি আতকে উঠে সামনে থাকা ব্যক্তিটিকে দেখে। চোখে মুখে আতঙ্ক নিয়ে চাদরে শরীর জড়িয়ে নেয়। এনি কাঁপছে ভীষণভাবে। চোখে ভেসে উঠে পাচার কেন্দ্রের ভয়াবহ ছমছমে পরিস্থিতি। নিলাম কেন্দ্রের প্রতিটি দৃশ্য। কাল সেই ভয়ানক খুন করে রক্ত নিয়ে উল্লাস করা। অস্থির হয়ে উঠে এনে পুরো শরীর দিকে চিকন ঘাম প্রবাহিত হতে থাকে। ঠোঁট কাঁপছে, কান্না আসছে তার গলা চিরে। নিক এতক্ষণ এনিকে পর্যবেক্ষণ করে এনির এমন কাঁপা আর আতঙ্কিত অবস্থা দেখে নিজের ঠোঁট কামড়ে ধরে। এরপর বাঁকা হেসে জিহ্বা দিয়ে ঠোঁট ভেজাতে ভেজাতে এনির সামনে এসে দাঁড়ায়। বলিষ্ঠ শরীরে হাতা কাচা একটা কালো টি শার্ট, পেশিবহুল হাতে ইতালিয়ান ভাষায় খোদাই করা বাক্য দুটি, পাখি, গলার কাছে ড্রাগন ট্যাটু দৃশ্যমান। নিক বাঁকা হাসি বজায় রেখে খাটের স্ট্যান্ডের উপরে হাত রেখে চান হয়ে দাঁড়ায়। এনি ভয় পেয়ে ভেতরে ভেতরে কান্না করে উঠে। কথা বলতে পারছে না মেয়েটা। মনে হচ্ছে কোনো হিংস্র জানোয়ার দাঁড়িয়ে আছে, সময় হলেই হাতে গিলে নিয়ে খেয়ে নিবে। কি ভয়ানক তার চাহনি, তার শরীরের প্রতিটি ভাঁজ। নিকের অস্তিত্ব এনি সর্বাঙ্গ কাঁপিয়ে তুলতে সক্ষম। নিক গভীর চাহনি দিয়ে শব্দ করে হেসে উঠছে। Welcome to my dark side, baby girl. Welcome, my black viper mansion. এনি কেঁপে ওঠে, কিন্তু নিজের ভয়টাকে সামান্য দমিয়ে রেখে চোখ নিচে নামিয়ে নিম্ন আওয়াজে বলে, কেন এনেছেন আমায় এখানে? আমি বাড়ি যেতে চাই, ছেড়ে দিন আমায় প্লিজ। এনি কথা বলতে বলতে কেঁদে উঠছে। এনিকে কাঁদতে দেখে নিক নিষ্ঠুর এক হাসি দিয়ে এনির কাছে যায়। নিককে কাছে দেখে এনি সিটিয়ে যায়। ভয় হচ্ছে তার, প্রচণ্ড ভয়। এনি নিকের মুখের সামনে পড়ে থাকা একটা চুল নিজের পিঙ্কি ফিঙ্গারে পেঁচাতে পেঁচাতে গম্ভীর কণ্ঠে বলে, তুমি নিক জেভরানের প্যালেসে আছো। এখানে সবাই ঢুকতে পারে না। একবার আমার মেনশনে তোমার পদচরণ পড়েছে। এখান থেকে বের হওয়ার স্বপ্ন দেখো তোমার জন্য বিরোধ। হিরো সেক্সি লাইটে তুমি আমার রক্ষিতা। রক্ষিতা, প্লিজ ছেড়ে দিন আমায়। আপনাদের অনেক টাকা আছে, পেয়ে যাবেন অন্য কাউকে, আমায় কলঙ্কিত করবেন না। নিক এনির পুরো মুখে দৃষ্টি দিয়ে বলে, Your eyes, your lips, your face, they're one of a kind. The day I see them again, even in someone else, is the day I'll walk away. যেদিন পাবো সেদিন ছেড়ে দেব। একই রকম দেখতে মানুষ দ্বিতীয় হয় না। তাহলে তুমিই থেকে যাবে চিরদিনের জন্য নিক জেভরানের রক্ষিতা হয়ে। রক্ষিতা শব্দটা এনির ভেতরে ভেতরে তিলের ফলার মতন আঘাত করছে। সে জানে রক্ষিতা মানে বাজে মেয়ে। রক্ষিতা হলো পাপ দুনিয়ার ফুর্তির অংশ, যেখানে হাজারো পুরুষের মনোরঞ্জন করতে হয়। এনি নিকের দিকে তাকাতে চায়, কিন্তু ভয় তাকাতে পারে না। কি হবে তার জীবনে? তার ভবিষ্যৎ কি? সেও কি হাজারো পুরুষের মনোরঞ্জনের ব্যক্তি হবে? এনি ছটফটি উঠে পালাতে হবে এখান থেকে। মাথা থেকে বেরিয়ে যায় এখানে স্বয়ং গ্যাংস্টার বস দাঁড়িয়ে আছে। এনি বিছানা থেকে নেমে দিশেহারা হয়ে দৌড় দেয়। দরজার কাছে আসতেই সামনে দরজার নিজের থেকে আটকে যায়। এনি দাঁড়িয়ে যায়। দরজা কিভাবে আটকে গেল? এতক্ষণ তো খোলাই ছিল সব কিছু। এনির ভাবনার মধ্যে নিকের ভয়ঙ্কর হাসি ভেসে আসে। এনি কাঁপা কাঁপা চোখে পেছনে তাকায়। নিক হাসতে হাসতে এনির একদম কাছাকাছি এসে দাঁড়ায়। এনি এবার ঘাবড়ে গিয়ে বলে,
কাছে আসবেন না। হালকা স্পর্শ লাগলেও আমি অপবিত্র হয়ে যাব। নিক বাঁকা হেসে ইচ্ছাকৃতভাবে এনির 2 হাত চেপে ধরে। এনি চোখ বন্ধ করে ফেলে। পালাতে যাচ্ছ মাই ফাকিং বেবি গার্ল? এখানে প্রতিটা দেওয়ালও আমার কথা শুনে চলে। পরের বার যাতে পালানোর বোকামি করতে না দেখে। জানো তো জানো আমি ঠিক কতটা খারাপ? তোমার ভাবনার চাইতেও বেশি খারাপ আমি। আমার এই 2 হাত কারো গলা টিপে দিতেও কেঁপে ওঠে না। নিক এনির গলায় সামান্য স্লাইড করে বলে, তোমার গলার মৃত্যুর স্পর্শ থাকবে না, গ্যাংস্টার বসের ঠোঁটের স্পর্শ থাকবে। নিকের গম্ভীর ধীর ফিসফিসানি কথায় এনির সর্বাঙ্গ ঝাঁকিয়ে ওঠে। ঘৃণায় পুরো শরীর খিনখিন করে ওঠে। এমন নোংরা পরিস্থিতিতে পড়ার আগে আগুনে ঝাঁপ দিয়ে মরাটাও বেচার ছিল। নিতে পারছে না তার ছোট্ট মস্তিষ্ক এমন ভয়ানক পরিস্থিতি। চারপাশ অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে। চোখের পাতা নিভু নিভু হয়ে আসে। চোখ নাটিয়ে বলতে থাকে, বাড়ি ফিরতে চাই আমি। প্লিজ কেউ বাঁচাও আমায় এই নরক থেকে। এনি হেলে পড়ে নিকের বাহু ডোরে। নিক গম্ভীর হেসে বলে, ইন্টারেস্টিং। বারবার জ্ঞান হারিয়ে ফেললে তো হবে না বেবি গার্ল। নেক জিভরান এত দুর্বলতা সহ্য করবে না। নিক এনিকে কোলে তুলে নেয়। এরপর বিছানায় শুয়ে দেয় ভালোভাবে। হুচ করে কিছু একটা মনে পড়তে চোখে মুখের রিয়াকশন বদলে যায়। তার রোষ মস্তিষ্কের নিউরনে চতুর্দিকে থেকে বিস্ফোরিত হয়ে উঠছে, যেন কর্টেক্সের প্রতিটি কোষে নেমে আসে হিংস্রতা আর প্রতিশোধ পরায়ণ সংকেত। সেই মুহূর্তেই যুক্তি নয় বরং নৈতিক শাসনের নাম হিংস্র প্রতিচ্ছবি তার চিন্তায় অধিষ্ঠান করে। হৃদয়তন্ত্রীতে জমে উঠছে স্নিগ্ধ অথচ অনিবার্য রক্তপিপাসা, যা প্রতিপক্ষকে নিঃশব্দে ধ্বংস করার স্পৃহা জাগায়। চোখের মণি দুটি ক্রমশ সুকুঞ্চিত হয়ে উঠতেই থাকে, যেন শিকারে ঝাঁপ দিতে উদ্যত কোনো হিংস্র বাঘ। চোখ দুটো অনুভূতির রক্তের শপথ বহন করে। তাতে কোনো আবেগ নেই, শুধুই একরাশ ভাষার অতীত। গ্যাংস্টার বসের তার শরীর এক প্রকার কঠিন কাঠামোতে পরিণত হয়। ঘাড় থেকে কষে উঠে এক প্রকার পেশিগুলো খিচে যায় এবং আঙুলগুলো মুষ্টিবদ্ধ অবস্থায় মৃত্যুর অনুমোদনের জন্য অপেক্ষমান থাকে। প্রতিটি চলনেই থাকে নিয়ন্ত্রিত হিংস্রতা। ক্রোধ নিয়ে হুট করে উঠে দাঁড়ায়। এরপর এক হাতের মাধ্যমে খাটের স্ট্যান্ড ঝুলিয়ে রাখা টাইটেনিয়াম চেইন টেলিস্কোপিক রেস্ট্রিয়েন্স সিস্টেম 2 হাতে নামিয়ে নেয়। এইটি হলো আধুনিক প্রযুক্তি নির্ভর এক ধরনের বাঁধন, যা মূলত উচ্চ নিরাপত্তা, নির্ভুল নিয়ন্ত্রণ এবং দীর্ঘস্থায়ীর জন্য তৈরি। এই যন্ত্রটির কাঠামোতে থাকে পরপর যুক্ত টেলিস্কোপিক ধাতব রড, যা ভাঁজ করা ছোট করা যায় এবং প্রতিটি রডের সংযোগস্থলে থাকে টাইটেনিয়াম চেইন বা ব্লটযুক্ত সংযোগ, যা একে ভয়ঙ্করভাবে শক্ত ও প্রায় অবিনাশী করে তোলে। ব্যবহারের সময় এই রেসেন্ট সিস্টেমটি এক টানেই কয়েক গুণ বড় হয়ে যেতে পারে এবং তখনই একটি হাই টেনশন লকিং মেকানিজম সক্রিয় হয়, যা একবার বন্ধ হলে সাধারণত কোনো যন্ত্র বা চাবি দিয়ে খোলা অসম্ভব হয়ে পড়ে। এর সংযুক্ত চেইন অংশ টাইটেনিয়াম দিয়ে তৈরি হওয়ায় তা কেবল আগুন, অ্যাসিড বা উচ্চ ক্ষমতা সম্পন্ন কাটার দিয়ে নষ্ট করা যায়। নিক এটা হাতে নিয়ে ধীরে ধীরে লম্বা করতে থাকে। ঠোঁটের কোণে বাঁকা হাসি চাঁদের আলো বালিশে পড়ে রেখেছে এনির মুখে এক স্বর্গীয় কোমলতা। সে কোনো পবিত্র স্বপ্নের গহ্বরে নিমগ্ন। হয়তো এনি সজ্ঞানে থাকলে ছটফট করত, কিন্তু বোকা এনি তার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। আজ রাতেই তার স্বাধীনতার শেষ রাত ছিল। নিকের হাতে ধীরে ধীরে প্রসারিত হচ্ছে এক যন্ত্র, টাইটেনিয়াম চেঞ্জ টেলিস্কোপিক রেসেন্ট সিস্টেম। শুরুতেই তা ছিল নিছকই একটি পেন্সিল আকারের রড, কিন্তু এক নিঃশব্দ টানের মাধ্যমে সেই যন্ত্র বিশাল আকার এক ধাতব সাপের মতো ফুঁসে উঠল। এই চেন রিংগুলো গাঢ় রূপলি, নির্মমভাবে মসৃণ, আর প্রতিটি সংযোগ বিন্দু থেকে ঝরে পড়ে পরম নিয়ন্ত্রণের শীতল শ্বাস। নিক দক্ষ হাতে শিকলটা নিজের হাতে পেঁচায়। এরপর পৈশাচিক হাসি দিয়ে এর কোমল মুখটার দিকে তাকিয়ে বলে, You have to be careful. Beautiful women are heaven for the eyes and hell for the soul. নিক প্রথমে বাম হাত এগিয়ে এনির কবজির চারিপাশে রিং জড়িয়ে দেয়। এক ক্লিকে লক বসে যায়, অটল, অনর, অমোচনীয়।
অতঃপর দ্বিতীয় হাতে ঠিক সেভাবেই নিঃশব্দে নিখুঁত জ্যামিতিতে বন্দি করে ফেলা হয়। সেই একই চেনের বিপরীত প্রান্তে এনির শরীর তখন দুটি ধাতব বিন্দুর মধ্যে বাধা পড়ে আছে। অথচ এনি এখনো নিদ্রাবিষ্ট মুক্তির স্বপ্নে বিভোর। একটি গভীর শ্বাস নিয়ে নিক তখন ধাতব চেইনের দৈর্ঘ্য মেপে নেয় এবং প্রয়োজন অনুযায়ী সেটিকে প্রসারিত করে নায়িকার কোমরের নিচে বিছানার বিশেষ লক হুকের সঙ্গে আটকায়। এই মুহূর্তে সে শুধু ঘুমন্ত নয়, সে এক দেশ সেরা গ্যাংস্টারের কাছে বন্দী। নিকের ছোট তখন কানে গিয়ে ফিসফিস করে বলে, উফ মাই ফাকিং বেবি গার্ল। নিক জীবনের বন্দিনী শুধু আজ নয়, পুরো জীবনের জন্য হয়ে গেলে, কিন্তু আমার জীবনের নয়, রক্ষিতা হয়ে। নিক ছোট্ট ছোট্ট চোখে এনির পুরো শরীর স্ক্যান করে। কোমল মুখখানা, স্নিগ্ধ চেহারা, ব্যাস এইটাই যথেষ্ট নিকের জন্য। এনি নিকের তুলনায় অনেকটা ছোট। এনি এক সাধারণ মেয়ে, বাট নিক এক গ্যাংস্টার। পার্থক্য থাকাটাই স্বাভাবিক। আরিশ বাড়িতে ঢুকে এনিকে না পেয়ে পাগল প্রায় হয়ে যায়। পুরো বাড়ি তন্ন তন্ন হয়ে খুঁজতে থাকে। মনে হচ্ছে নিজের কোনো অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। মাফিয়ার জীবনে এই প্রথম কারো হারানোর নিয়ে আরিশের বুকে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। আরিশ পাগলের মতো ছুটে যায় গার্ডদের কাছে, সবাইকে ইশারা দিয়ে বলে, একটা মেয়েকে দেখেছো এদিকে? মানে নিক যে মেয়েটাকে কিনেছে তাকে? একজন গার্ড আরিশের কথায় মাথা নিচু করে বলেন, বস, রাতে নিক স্যার মেয়েটাকে নিজের সাথে করে নিয়ে গিয়েছেন। প্রথমে দেখিনি, পরে গাড়ির ভিতরে ঢুকানোর সময় দেখেছি। গার্ডের কথা শুনে আরিশ গভীর নিঃশ্বাস ছাড়ে। হাঁটতে কষ্ট হচ্ছে তার। তারপর টেনে টুনে লিভিং রুমে এসে সোফায় ঠাস করে বসে পড়ে। বুকের ভেতর এক তীব্র ব্যথা অনুভব হচ্ছে। কিছু একটা হারিয়ে ফেলার কারণে খালি খালি লাগছে। আরিশ সহ্য করতে না পেরে চুল খামচে ধরে নিজের। অজানা কারণে সবুজ চোখের কার্নিশ লাল হয়ে যায়। সহ্য করতে না পেরে সামনে থাকা মিনি টেবিলটাকে লাথি মেরে তাতে দত চেপে বলে, আরিশ স্টপ, কি হয়েছে তোর? শালার অনুভূতিগুলো সবসময় ভুল জায়গায় প্রবাহিত হয়। আমি কেন মেয়েটার জন্য ছটফট করছি? পছন্দ করার মতো ভুল কেন করলি আরিশ? ও তোর ভাই রিকের সম্পদ। নিজের ভাইয়ের সম্পদে তুই নজর দিয়েছিলি। ছি, জাস্ট ফাক অফ আরিশ, ফাক অফ। আরিশ অস্থির হয়ে ওঠে। মন শান্ত করতে হবে যে কোনো মূল্যে, কিন্তু তার জন্য প্রয়োজন রক্ত। রক্ত কোথায় পাবে সে? টর্চার সেল? হ্যাঁ, টর্চার সেলে যেতে হবে। আরিশ নিজের সাথে যুদ্ধ করে গাড়ি নিয়ে বেরিয়ে যায় টর্চার সেলের উদ্দেশ্যে। ঘন কালো জঙ্গলের মধ্যে টর্চার সেলের সামনে এসে গাড়ি থামায়। এরপর হিংস্র পায়ে এগিয়ে যায় ভেতরে। এক বদ্ধ কক্ষে ফিঙ্গার টাচ করে ভেতরে প্রবেশ করে। রহস্যময় হাসি দিয়ে একটা বস্তা ঠেলে অন্য রুমে যায়। এরপর বস্তা থেকে বের করে অজ্ঞানরত একজন ব্যক্তি, যার শরীরে প্রতিরোধ ড্রাগস পুশ করা হয়ে থাকে। শুধু এই ব্যক্তি নয়, এমন হাজার ব্যক্তি আছে ড্রাগসের নেশায় বুঁদ হয়ে টর্চার সেলের মেঝেতে পড়ে আছে। নির্জন গলিপথে অন্ধকার গাঢ়তর হতে আরিশ করুণাহীন পদক্ষেপে অগ্রসর হয়। তার চোখে ছিল ধ্বংসের সংকল্প, চোখের কোণে এক ধরনের নির্মমতা ছাপিয়ে উঠেছিল। আরিশ হাসি ফুটিয়ে কিছুক্ষণ থেমে থাকে, চেহারা একটু ভাবান্তর না এনে। তার সামনে স্টিলে শুয়ে থাকা লোকটা অবুঝ হয়ে জ্ঞান হারিয়ে আছে। সে জানতো না এই সন্ধ্যা তার জীবনের শেষ সন্ধ্যা। আরিশ ছুরি তুলে নেয় হাতে। বর্তমানে তার নিষ্ঠুর হৃদয় ঠান্ডা করতেই হবে, রক্তের প্রয়োজন। আরিশ হঠাৎই বজ্রের মতো ঝাঁপিয়ে পড়ে। পেশিবুল হাতের ঘুষি আঘাত করে লোকটার চোয়ালে হাড় চূর্ণ হয়ে গুঞ্জন তোলে, যেন শূন্যে ভাঙে নৈশব্দর প্রতিরোধ। লোকটার মুখ থেকে ছিটকে রক্ত পড়তে থাকে। আরিশ পরের বার আঘাত করে ঝুঁকে পড়ে। শীতল অথচ নিঃশব্দে ফুঁসে উঠছে গলা। রক্ষণে সে কোমর থেকে বের করে ইস্পাতের তৈরি খুশি লাঠি। এক প্রহারে খুলে যায় কপালের চামড়া, রক্ত গড়িয়ে পড়ে মাটির বুকে ছুঁয়ে যায়। শেষ পরিণতিতে এই লোকটি তখন আধমরা কাঁপতে কাঁপতে সেই হাত তোলে করুণা প্রার্থনায়। আরিশ কিছু মাত্র সহানুভূতি না দেখিয়ে হিমস্রোতের মতো শীতল কঞ্চে ফিসফিস করে, করুণা আমার বেঁচে নেই। আরিশ রক্তাক্ত হাতটার দিকে এক পলক তাকিয়ে হিসিয়ে বলে, আরিশ জেভানের মাথা একমাত্র কোনো তাজা রক্তই ঠান্ডা করতে পারে। রক্ত এনে দাও, আরিশ ঠান্ডা হয়ে যাবে। শব্দ সামগ্রীর বিশ্লেষণে রসালো রিউ প্যালেস, জাঞ্জিবার নগ্ন সমুদ্রের শোভাবহীন
নির্জন সৈকতের কোলে অবস্থিত বৃহৎ আবেদনশীল নিজের ভেতরে লুকিয়ে রেখেছে এক ধরনের সুকৌশলী বিলাস। এই রিসোর্টে প্রাপ্তবয়স্ক অতিথিরা অরুচিকর শিশু উপস্থিতির অনুপ্রবেশ থেকে মুক্ত, ফলে নিরঙ্কুশ অবাধ আরাম ও শান্তির পরিণামে পৌঁছায়। রিসোর্টের কাঠামো আধুনিক আর ঐতিহ্যগত উভয় শৈলীর মিশ্রণে নির্মিত। অভিজাত নৈশভোজের জন্য আলাদা গুড়মে খাবার, যেখানে ইন্ডিয়ান মহাসাগরের সমুদ্র স্নিগ্ধ ঝঙ্কার উপভোগের জন্য খাদ্যের স্বাদে এক রোমাঞ্চকর বিলীনতা ঘটে। বহি স্কুল, ইনফিনিটি পুল, স্পা, বার ও জিম, এসব প্রতিটি উপাদানে ফুটে উঠে করুণীরত আত্মার শান্তিদায়ক বরদাসত। প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা পরিণত হয় নিষ্কুলজ স্বাচ্ছন্দ্যে। এখানে অতিথি অংশগ্রহণে বিলাসের সারগর্ভ নির্ভরতা অনুভব করে। নাজলি রিসোর্টের এক কেবিনে নিঃশব্দ হয়ে বসে আছে। তার সামনাসামনি নাবিদ বসে আছে। তারা পৌঁছেছে মাত্র। এখন ফ্রেশ হওয়া প্রয়োজন সবার। নাজলি নাক চেনে নাবিদের দিকে তাকিয়ে বলে, এনিকে খুঁজে পাবো তো নাবিদ? আর খুঁজলেও সে গ্যাংস্টারকে দিতে রাজি হবে? ওরা গ্যাংস্টার হয়ে আমার সহজ সরল ছোটোখাটো বোনটাকে রেখে কী লাভ? তারা তাদের মতো কোনো মেয়ে খুঁজে নিত। তাদের অপবিত্র দৃষ্টি এনির পবিত্রতায় কেন পড়লো নাবিদ? অ্যানির সৌন্দর্য নাজলি, এর মধ্যে কি আছে জানা নেই। হাজারো ফর্সা নারীর ভিড়ে অ্যানির মুখে আলাদা এক মায়া, এক কোমলতা আছে যা অন্যদের মধ্যে ছিটে ফোটাও নেই। ওপরওয়ালা এমন মেয়েদের খুব কমভাবে তৈরি করেছেন। সবাই সুন্দর, কিন্তু সবাই অনন্য হয় না। কিন্তু অ্যানি অনন্ত সুন্দর। নাজলি লম্বা লম্বা শ্বাস টানে, চোখগুলো ফুলে উঠেছে মেয়েটা। নাবিদ নাজলির উদ্দেশ্যে বলে, কাল সরাসরি গ্যাংস্টারদের মুখোমুখি হব নাজলি। 100 কোটি টাকা ফিরিয়ে দিবে তাকে, বিনিময়ে আমি আমার অ্যানিকেই চাই। এতগুলো টাকা তুমি দিবে নাবিদ? ভালোবাসার জন্য এতটুকু করতে না পারলে আমি কেমন প্রেমিক? যদি ওরা তোমার কোনো ক্ষতি করে তাহলে? উনি গ্যাংস্টার বস নাজলি। ওনার কাজ খুব নিখুঁত। এমনভাবে কাজ করেন যার কোনো প্রমাণ থাকে না। শান্তভাবে সব কাজ সমাপ্ত করে ফেলেন। উনি কখনো আক্রমণ করবেন না, কারণ আমি গার্ড ছাড়া যাব। নিরস্ত্র ব্যক্তিরা ওনার সাথে দেখা করতে গেলে উনি কখনো অ্যাটাক করে না। আগে যাই, পরে দেখি কি হয়। প্রয়োজনে অ্যানিকে নিয়ে পালিয়ে গিয়ে ইঁদুরের গর্তে বসবাস করব। এরপরও অ্যানিকে নিয়ে আসব। নাজলি গভীর নিঃশ্বাস ছাড়ে। নাবিদ উঠে নিজের রুমের দিকে চলে যায়। তার এখন ফ্রেশ হয়ে অনেক কাজ বাকি আছে। নাজলি মুখে হাত দিয়ে কেঁদে ওঠে, আমার বুকে ফিরে আয়েনি। তোকে ছাড়া তোর বোন ভালো নেই। তুই হিনা সে অস্তিত্বহীন অসহায় হয়ে পড়েছে। তোর জন্য ভেতরটা ছটফট করছে এনি। কষ্ট হচ্ছে খুব তোর করুণ অবস্থা দেখে। তুই আমার শেষ অবলম্বন বোন। তোর পরে আমি কিছু চাই না। তোকে ধরেই আমি বেঁচে আছি। তুই মজা করে বলতি, আপা আমি হারিয়ে গেলে কি তুমি কাঁদবে আমার জন্য? দেখ আমি ছটফট করে কাঁদছি প্রতি রাতে একা একা। এই দুনিয়া আমার কাছে এখন শূন্য। শূন্য রাত, শূন্য সকাল, শূন্য তোর বোন। নাজলি ফুপিয়ে উঠে মনের মধ্যে শুধু অশুভ কাহিনী এসে ধরা দিচ্ছে। কেউ তার বোনটাকে অশুভভাবে ছুঁয়ে দিচ্ছে। নাজলির মাথায় হঠাৎই টনক নড়ে। গ্যাংস্টার বস তার সাথে খারাপ কিছু করেনি তো? তাকে বাজেভাবে স্পর্শ করেনি তো? এনি কি সহ্য করতে পারবে এই হার্ট টাচ? নাজলির মাথা ঘুরে আসে। নিঃশব্দ হয়ে পড়ে মেচা। বুকটা ধরফর ধুকধুক করছে অসম্ভবভাবে, যা এখন তার নিয়ন্ত্রণের বাইরে। রাত্রি যখন তার রহস্যময় আঁচলে সমগ্র পৃথিবীকে আচ্ছন্ন করে, তখনই প্রকৃতি হয়ে ওঠে এক মূর্ত শব্দহীনতা, যার প্রতিটি দিক থেকে ঝরে পড়ে নিঃশব্দ আর্তনাদের স্বর। সূর্য অস্তমিত হতেই আকাশের গায়ে খচিত তারা যেন বিষাদের ক্ষতচিহ্ন হয়ে জ্বলে ওঠে। প্রতিটি বিন্দুতে ফুটে ওঠে এক অদ্ভুত স্থবিরতা। চাঁদ তখন নির্বিকার রূপে ধবল আলো ছড়িয়ে দেয় মৃতপ্রায় ধরনের বুকে। এক ধরনের শীতল আলোকছটা যা চোখে প্রশান্তি দেয়, কিন্তু অন্তরে একাকিত্বের বিষ ছেলে দেয় নিঃশব্দে। নিস্তব্ধ রাতে নিজের ভাইপার ম্যানশনে বসে আইপ্যাডে কিছু একটা দেখছিল। আরিশ নিজের ফিঙ্গার টাচ করে ভিতরে প্রবেশ করে। নিককে আইপ্যাড নিয়ে বসে থাকতে দেখে আরিশ কপাল কুঁচকে সেদিকে তাকায়। বাড়িটা পুরো কালো রং দিয়ে ঘেরা।
বিছানার চাদর থেকে শুরু করে বাড়ির প্রতিটি আসবাবপত্র ব্ল্যাক। বাড়িতে হাজার লাইট জ্বালালেও থাকলেও আরিশের কাছে মনে হয় পুরো বাড়িটা অন্ধকার। আরিশের মনে প্রশ্ন জাগে, যখন পুরো বাড়ির সবকিছু কালো তখন লাইট ঝকঝকে সাদা রাখার কি দরকার ছিল? লাইটের আলো কালো লাগানো উচিত ছিল। আর আরিশ শ্বাস ফেলে আইপ্যাডে উকি দেয়। আপত্তিকর লেখা চোখে পড়তে আরিশ নাক মুখ কুচকে ফেলে। আরিশ গলা খাকারি দিয়ে বলে, আর কত অডিও বুক শুনবি নিক? অমন অডিও বুক নিজেকে সামলে রাখিস কিভাবে? বরফ আছে তো? আচমকা নিকের আওয়াজ পেয়ে আরিশ থতমত খেয়ে যায়। সে তো অডিও বুক শোনার জন্য মধ্যেই মগ্ন ছিল, তাহলে তার কথা শুনলো কিভাবে? তুই শুনলি কিভাবে? কান দিয়ে। তোর কেন তো হার্ট কথার লাইনের সুর বাজছিল, সেটা রেখে এইটা শুনলি কিভাবে? তুই যখন শুরু করেছিস তখন আমি বন্ধ করে দিয়েছিলাম, তাই শুনেছি। আরিশ নিকের দিকে সিরিয়াস ভঙ্গিমায় বলে। তুই অ্যানিকে নিজের কাছে এনে রেখেছিস নিক? নিক সামান্য হাসে। সে জানতো আরিশ এসে তাকে জিজ্ঞেস করবে। নিকের হাসি দেখে আরিশ তপ্ত শ্বাস ছাড়ে। কি করবি অ্যানিকে দিয়ে নিক? তুই তো মেয়েদের সহ্য করতে পারিস না। ইভেন তুই যে রাস্তা দিয়ে হাঁটিস, সে রাস্তায় তোর সামনে কোনো মেয়ে আসতে পারে না। রেগে যাস প্রচণ্ডভাবে। তাহলে আজ অ্যানিকে নিজের রুমে কেন জায়গা দিয়েছিস? নিক ঠোঁট চেপে হেসে বলে। রক্ষিতা তাই। আরিশ গম্ভীর শ্বাস ফেলে। তুই কি রক্ষিতা হিসেবে ব্যবহার করবি নিক? দেখা যাক। আরিশ কিছু বলে না। আর একজন স্টাফ এসে কিছু সফট ড্রিঙ্কস দিয়ে যায়। আরিশ গ্লাসে সামান্য চুমুক দিয়ে নিকের উদ্দেশ্যেই বলে, তুই বিয়ে করবি কবে নিক? মরার পরে। ভাই নিজেও বিয়ে কর, আমাকেও বিয়ে করার সুযোগ করে দে। তোর কাছে বউ টিকবে আরিশ? নিকের গম্ভীর প্রশ্নে আরিশ থতমত খেয়ে যায়। বলে, মনের খোরাক ভাই, আর কিছুই না। বাট আমি তোকে বিয়ে দিয়ে নিজে বিয়ে করব। হ্যাঁ, আমি বিয়ে করব। এরপর প্রতি বছর একটা করে বাচ্চা উৎপাদন করব, আর সেই বাচ্চাগুলোকে দিয়ে আমার মাফিয়া প্যালেস সাজাবো। বাচ্চার সংখ্যা ধরে 100-এর উপরে। আরিশ তবদা খেয়ে তাকায় নিকের ভাবলেশীন মুখটার দিকে। নিক যে তাকে পিঞ্চ মেরে কথাটা বলেছে তার কোনো সন্দেহ নেই। আরিশ হেসে উঠে বলে, যাক, তাহলে প্লাস্টিকগুলো বিলুপ্ত হবে না। প্লাস্টিকগুলো নিক জেব্রানের হাত থেকে বেঁচে যাবে। নিক ছোট ছোট চোখ করে তাকায় আরিশের দিকে। আরিশ হাত পা ছড়িয়ে বলে, অডিও বুক শুনেছিস অনেকগুলো। প্লাস্টিক বলতে কি বুঝিয়েছি নিশ্চয় বুঝেছিস। নিক কটমট চোখে আরিশের দিকে তাকাতে আরিশ হাসি দিয়ে বেরিয়ে যায়। বর্তমানে তার নিরাপদে থাকা ভালো। আরিশ চলে যেতেই নিক উঠে দাঁড়ায়। এরপর ধীর পায়ে গম্ভীর হয়ে এনি রুমের উদ্দেশ্যে যায়। নিজের হাতে দরজাটা খুলে রুমের ভিতরে ঢুকে এনি মাত্র নিজের চোখ খুলেছে। নিক রুমে ঢুকতেই তার পেছনে স্টাফ খাবার নিয়ে আসে। নিক ইশারা করে যথাস্থানে রেখে দিতে। স্টাফ খাবার রেখে এনির দিকে এক পলক তাকিয়ে বেরিয়ে যায়। এনি নড়তে চায় কিন্তু নড়াচড়া করতে পারছে না। তার হাত পা বাঁধা শেকলের সাথে এনি ছটফট করে ওঠে। নিক গম্ভীর হয়ে পায়ের উপর পা তুলে এনি সম্মুখে বসে। এনি সামান্য রাগ মিশিয়ে বলে, আপনারা এত অমানুষ কিভাবে হয়েছেন? আমাকে এইভাবে বেঁধে দিয়েছেন কেন? মেরে ফেলবেন আমায়? তাহলে মেরে ফেলুন। হ্যাঁ, ওই দিন বাঁচার ভিক্ষে চেয়েছি, কিন্তু আজ মৃত্যু ভিক্ষা চাইছি। বাঁচতে চাই না সেখানে যেখানে আপনার মতো জানোয়ারকে পদে পদে দেখতে হয়। আপনার মতো নিকৃষ্ট শয়তান কখনো দেখিনি আমি। আল্লাহর গজব পড়বে আপনাদের উপর। যারা আমাদের মতো হাজার মেয়ের জীবন নষ্ট করে, আল্লাহ ছাড়বে না আপনাকে। নিক এনির প্রতিটি কথা শান্তভাবে শ্রবণ করে। এরপর হেসে বলে, তুমি জানো বেবি গার্ল, নিক জেব্রানের সাথে কেউ গলচে কথা বলতে পারে না। তাদের গলার আওয়াজ সবসময় নিচে থাকে, তাই লিমিট ছাড়িয়ে যাবে না। ধর্ম চিন্তা করলে কখনো বাপ কাছে সর্দার হতাম না। এনি কাপা গলায় বলে, আপনি মুসলমান নন? নিক ঠুচ কামড়ে ফিচেল হাসে। এনি নিঃশ্বাস চেনে চেনে বলে, ধর্মহীন জানোয়ার তাহলে। তবে শুনে রাখুন, ইসলামে ফেরাউনের পতন ঘটেছে স্যার। হিন্দু ধর্মের রাবণেরও পতন ঘটেছে। আপনি যে ধর্মের হন না কেন, প্রতিটা ধর্মই পাপের বিনাশ ঘটেছে। খুলে দিন আমাকে এই শেকল থেকে। নিক একটা গ্লাস টেবিলের উপর শব্দ করে রাখে। গলায় গভীরতা এনে বলে, তোমাকে তো সরল ভেবেছিলাম, কিন্তু তুমি এত কথা কেন বলছো? তখন মৃত্যুর ভয় ছিল তাই দুর্বল ছিলাম, কিন্তু এখন ইজ্জতের ভয় হচ্ছে। নিজেকে কলঙ্কিত রূপে দেখার আগে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া ভালো। হ্যাঁ, তো ইজ্জতের ভয়, ইন্টারেস্টিং। আমি স্পর্শ করব, কাছে আসবো, আর এইভাবে তুমি বাঁচবে বেবি গার্ল। তার আগেই আমি আত্মহত্যা করব।
এনির কথা শেষ হতে নিক উচ্চস্বরে হেসে হচ্ছে। এনির কথা এনির দিকে তাকিয়ে বলে, সে কারণেই তোমাকে এইভাবে বেঁধে দিয়েছি আমি। কারোর ক্ষমতা নেই এটা খোলার। এনি হাঁপিয়ে উঠছে। কি করবে সে? আর মরার রাস্তাও বন্ধ করে দিয়েছে এই পিশাচ। নিক খাবারের একটা প্লেট হাতে নিয়ে এনির পাশে বসে বলে, খাবারটা খেয়ে নাও বেবি গার্ল। এনি রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলে। মরে যাব তবুও খাবার স্পর্শ করবো না আমি। নিক চোখ উল্টে তাকায় এনির দিকে, এরপর নিজের ভাবভঙ্গি পরিবর্তন করে বলে, গেস ইউর প্লেস মাই ফাকিং বেবি গার্ল। রাত এখন গভীর নিস্তব্ধ। তোমার হাত বাঁধা এখন। ইন্টিমেট হলে আটকাতে পারবে তো? নিজের জীবন যদি বাঁচাতে চাও তাহলে খাবার খেয়ে নাও। খাবার মুখে দিব আর তুমি গিলে ফেলবে। একটু এদিক সেদিক হলে আমার হিংস্রতা দেখবে। নিকের চিবিয়ে চিবিয়ে অশালীন ইঙ্গিতগুলো এনির পুরো কায়া নাড়িয়ে তোলে। শব্দ হয়ে তাকায় নিকের দিকে। নিক এনির দিকে না তাকিয়ে খাবারের চামচ তুলে দেয়। এনি বিনা শব্দে শুধু খেতে থাকে অনুভূতিহীন ভাবে। খাওয়া শেষ হলে টিস্যু দিয়ে মুখ মুছে দিয়ে নিক গলার খাদে নামিয়ে বলে, নিজের টিস্যু দিয়ে মুখ মুছে দিচ্ছি আমি। বাহ। 2 দিন কেটে যায় এনি একইভাবে শিকলে বাঁধা অবস্থায়। কাল শাওয়ার নেওয়ার সময় জাস্ট খোলা হয়েছিল বাঁধন, কিন্তু বের হওয়ার সাথে সাথে আবারও লাগিয়ে দেওয়া হয়। অতিরিক্ত মানসিক চাপ, ইজ্জতের চিন্তা সব মিলিয়ে মুখটা মলিন হয়ে গিয়েছে। তার কাছে নিককে মনে হয় কার্টুনের সেই দানব যে সবাইকে বন্দি করে রাখে, এরপর ফুটন্ত গরম তেলে পুড়িয়ে নিজের ভোজন তৈরি করে। কিন্তু মানুষরূপী পিশাচটা তাকে তো আঘাত করছে না, টর্চার করছে না, কিন্তু মানসিক আঘাতে মেরে ফেলছে, বন্দি করে রেখেছে শিকলের মাধ্যমে। টানা দিন রাত শিকলে বাঁধা থাকার কারণে তার ভেতরে অস্থির করে ওঠে, আর পারছে না এভাবে থাকতে। তৃষ্ণাত কাকের মতন ভেতরটা ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য। এই বন্দি দশা তার কাছে মৃত্যুর সমতুল্য মনে হচ্ছে। এভাবে আতঙ্ক নিয়ে বন্দি থাকার চেয়ে মরণ শ্রেয় ছিল। এনি নিঃশ্বাস টানে বড় বড়। কান্না করতে করতে চোখের পানিও যেন শুকিয়ে আসছে। আর কত কাঁদবে সে? কান্না এখন তার প্রতিদিনের সঙ্গী। তবে এনি আগের মতো আর নরম নেই, কেমন এক উন্মাদ হয়ে উঠেছে। প্রথমত সে নিককে দেখলে কাঁপা শুরু করতো, ভয় হতো প্রচুর। কথা বলতে পারতো না, যেন নিতান্তই কোমল মনের এক বাচ্চা ছিল। কিন্তু এই কয়েকদিনের মানসিক চাপে তাকে নিষ্ঠুর বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। সে নিককে প্রচুর ভয় পায়, তবে সেটা এখন আর প্রকাশ করে না। একদম চুপচাপ আর শক্ত থাকার চেষ্টা করে। এখন সকাল প্রায় 10টার কাছাকাছি। একজন মেড সার্ভিং ট্রলিতে কিছু খাবার নিয়ে আসে। এনি সেদিকে তাকিয়ে রাগে নাক ছিটকায়। মেড রুমে ঢোকার সাথে সাথে পেছন দিয়ে প্রবেশ করে নেক। গম্ভীর হয়ে জীবানে গিয়ে এনির মুখোমুখি হয়ে বসে। এনি তাকায় না নিকের দিকে, তাকালেই কেন জানে ঘিন ঘিন করে। লোকটা অসম্ভব সুন্দর, হাজারো মেয়ের স্বপ্নের রাজকুমার এমন ছেলে। তার সৌন্দর্যের প্রতিটি মেয়েই মোহিত হতে বাধ্য, কিন্তু বাহ্যিক সৌন্দর্যের আড়ালেই অভ্যন্তরীণ যে কুৎসিত রূপ, সেটা দেখলে শুধু ঘৃণায় আসবে। এনি অন্যদিকে ফিরে থাকতে দেখে নিক আরও গভীর হয়ে ওঠে। একটা সিগারেটের লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে 2 ঠোঁচের মাঝখানে রাখে। এরপর এনির দিকে তীক্ষ্ণ নজর বুলিয়ে সিগারেটের টান দিয়ে পুরোটা ধোঁয়া ছেড়ে এনির মুখের দিকে ছুড়ে দেয়। সিগারেটের ধোঁয়া নাকে মুখে প্রবেশ করতে এনি কেসে ওঠে। সে সিগারেট একদম সহ্য করতে পারে না, আর এদিকে পুরোটা তার নাকে মুখে ঢুকে গিয়েছে। মুহূর্তে গা গুলিয়ে আসে, যে কোনো সময় বমি চলে আসার উপক্রম। চোখ দিয়ে পানি চলে এসেছে, তবুও এনি নিজেকে শক্ত করে রাখে। রাগান্বিত হয়ে নিকের দিকে তাকাতে নিক বাঁকা হেসে বলে, আমি আসলে কখনো মুখ ঘুরে অন্য পাশে রাখবে না। কোন পাশে রাখবো তাহলে? আমি তো আপনার গোলাম, আপনার রক্ষিতা। যেভাবে বলবেন সেভাবেই থাকবো। উফ বেবি গার্ল, রক্ষিতা হলে এতক্ষণে তুমি মাটির নিচে থাকতে। নিক জিব্রানের বেডে গিয়ে তাকে ক্যারি করার ক্ষমতা তোমার মতো পিছিয়ে নেই। 2 হাত ধরে থাকে, এরপরে এত ভয় তোমার? কাছে আসলে তো স্পর্শ করার আগেই সেন্সলেস। নিকের এমন কটু কথা এনির চোখ বন্ধ করে থাকে। যে এনির দিকে কোনো পুরুষ সামান্য চোখ তুলেও তাকালো ভয়ে কুপকাত হয়ে থাকতো সে আজ জানতো এক জানোয়ারের সামনে বসে আছে, তবে লজ্জায় নয়, ঘৃণা নিয়ে। কত চঞ্চল ছিল সে, আজ কোথায় সব গেল সব কিছু। আপাকে কত জ্বালাতন করত, কিন্তু আজ আপাকে পাচ্ছে না সে পাশে। তার বোনটা নিশ্চয়ই তার চিন্তায় মরে যাচ্ছে।
সে তো তাকে ছাড়া থাকতেও পারে না। এনি চিন্তায় বিপদ থেকেই নিককে অজান্তে প্রশ্ন করে। আপনার পরিবার নেই? আপনি এত অমানুষ কেন? আপনার মাকে কখনো শিক্ষা দেয়নি কিভাবে মেয়েদেরকে সম্মান করতে হয়? লজ্জা করে না তাদের পাচার করেন, তাদেরকে নিলামে তোলেন, দেহ নিয়ে উল্লাস করেন? কেমন মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন আপনারা? আপনাদের তো এনি আর বলতে পারেনি। এক বিকট শব্দ, চারিপাশে স্তব্ধ হয়ে যায়। আতঙ্কে থমথমে হয়ে যায় পরিবেশ। নিক এক হিংস্র হায়নার মতন এনির গাল চেপে ধরে, অন্য হাতে গলায় সর্বশক্তি দিয়ে চাপ প্রয়োগ করে অতি রাগে কিরমিরিয়ে বলে, খবরদার মা নিয়ে কোনো শব্দ উচ্চারণ করবি না। আমার কোনো মা নেই। নিক জেভরান কারোর পেট থেকে জন্ম নেয়নি। সে শুধু তার বাবার ছেলে ছিল। পরে এবার এমন কথা উচ্চারণ করলে জিব্বা টেনে নিয়ে আসবো। নিকের কপালে রগগুলো ফুলে উঠে নীল হয়ে আছে, ফর্সা মুখটা রাগে লাল হয়ে গিয়েছে। চোখের দিকে তাকানোর সাহস নেই কারোর। এনির জান বেরিয়ে আসার অবস্থা। শ্বাস নিতে না পেরে ছটফটি ওঠে। নিকের শক্ত হাতটা গলায় ছাড়ানোর জন্য অধৈর্য হয়ে পড়ে। যে কোনো সময় জীবন বেরিয়ে আসবে। এনির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এই বুঝি রুহটা বেরিয়ে আসবে। নিস্তেজ হয়ে পড়ে এনি। শেষ সময়টাতে আপনজনের স্মরণ করে নেয়। আপনজন বলতে তো তার বোন নাজলি আর নাবিদ। দুইজন তাকে ছোট থেকে আগলে রেখেছে। এনির চোখ বুজে আসে, হাঁচমকা গলায় শীতলতা অনুভব করে। গলায় এখন আর শক্ত হাতের বাঁধন নয়, যেন আইস ছুঁয়ে দিচ্ছে কেউ। এনি কিছুক্ষণ কাশি থামে, দুর্বল চোখ নিয়ে তাকায় নিকের দিকে। নিক এনির গলায় আর গালে সামান্য বরফ লাগিয়ে দিচ্ছে। এনি একদম ফর্সা হওয়ার কারণে আঙুলের ছাপ ভেসে উঠেছে উভয় জায়গায়। নিককে এমন সেবা করতে দেখে এনি ঠাট্টা করে বলে, মেরেই তো ফেলেছিলেন, বাঁচিয়ে দিলেন কেন? গিরগিটিও আপনাকে দেখে লজ্জা পাবে নিক জেভরান। নিক আইসটা মেডের কাছে দিয়ে এনির দিকে না তাকিয়ে গাম্ভীর্য নিয়ে উঠে দাঁড়ায়। এরপর কিছুক্ষণ ঠোঁট চেপে বলে, আমি শুধু গিরগিটি না, গিরগিটির থেকেও খারাপ। প্রয়োজনে নিজেকে এমনভাবে পরিবর্তন করে ফেলি যে নিজের জন্মদাত্রী মাও আমাকে চিনতে পারেনি। নিকের কথা এনি চমকায়। কি বোঝাতে চেয়েছে উনি? জন্মদাত্রী মা চিনতে পারেনি মানে? এনির কণ্ঠস্বর টেনে আওয়াজ দিয়ে বলে, অর্থাৎ? এনি উৎসুক হয়ে তাকিয়ে আছে প্রশ্নের উত্তরে আসায়, কিন্তু নিক নিজের কাজে ব্যস্ত। মুখে আবারও গম্ভীরতা টেনে মেয়েটকে আদেশ করে খাবারগুলো সামনে নিয়ে আসার জন্য। মেয়েট খাবারগুলো ট্রে সামনে নিয়ে আসলে এনি বলে, কতদিন চলবে এভাবে? আজীবন। আমাকে কেন এই নরক যন্ত্রণা দেয়া হচ্ছে জানতে পারি? প্রশ্নের উত্তর চাও বোকামি, আমি কখনো উত্তর দিই না। আমার অপরাধ কি ছিল? কেন আমায় এমন শাস্তি দেওয়া হচ্ছে? সেদিন রাতে আমার সামনে এসে একদম উচিত হয়নি তোমার। এক রাত আমি ঘুমোতে পারিনি। তোমার কারণে আমি নির্ঘুম রাত কাটিয়েছি, ছটফট করেছি। সেই কারণের জন্য শাস্তি পাচ্ছ তুমি, আর এইটা যুগ যুগ ধরে চলে আসবে। সেদিন রাতে আমি ইচ্ছে করে যাইনি, ভুলবশত চলে গিয়েছিলাম সুন্দর লাইটিং দেখে। আমি স্বপ্নেও ভাবিনি ওটা আপনার বেলকনি ছিল। নইলে আমি জীবনেও চলে গেলেও আমার পা সেখানে স্পর্শ করতো না। আই ডোন্ট কেয়ার। আমার দম বন্ধ হয়ে আসছে। এই শেকলগুলোকে জাহান্নামের শাস্তি মনে হচ্ছে আমার। তিলে তিলে না মেরে একেবারে মেরে ফেলছেন না কেন আমায়? নিক এনির করুণ মুখটার দিকে তাকায়। এরপর রিমোটের সাহায্যে এক এক করে সব বাঁধন খুলে দেয়। এনি নিজেকে মুক্ত দেখে অবাক হয় প্রচুর। তাকে এত সহজে খুলে দিয়েছে এই অভদ্রটা। হাত পা কেমন লাল হয়ে আছে। এনি নিজের হাতটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেয়। কেমন ব্যথা হয়ে গিয়েছে পুরো শরীরে। সারাদিন নিস্তেজ হয়ে পড়ে থাকলে ব্যথা পাওয়াটা স্বাভাবিক না? এনির ভাবনায় প্রহর কাছে নিকের তিরিকি হুঁশিয়ারি আওয়াজ শোনে। খুলে দিয়েছে, কিন্তু খবরদার বিশ্বাসঘাতকতা করবে না, কারণ আমি ছলনাময়দের ঠিক কতটা ঘৃণা করি তোমার ধারণা নেই। নিজের খুব কাছের মানুষের বুককে ছিদ্র করেছে অসংখ্যবার, জাস্ট বিশ্বাসঘাতকতার কারণে। খুলে দিয়েছে, তবে সুইসাইড করে চিন্তা করলে তোমার ঠিক কেমন অবস্থা হবে সেটা তোমার ধারণারও কষ্ট করবে বিকাল। তাছাড়া তুমি আমার চোখের সামনেই থাকো সবসময়। এনি নিচের দিকে তাকিয়ে গভীর ভাবনায় মগ্ন। নিক খাবার এনে এনির সামনে রাখে। এনি বিলম্ব না করে নিকের ভয় অল্প অল্প করে খেতে থাকে। খাবার নিয়ে বিরোধ করলে জানোয়ারটা জোর করে হলেও খাওয়াবে। এনি চাচ্ছে না এই মুহূর্তে কোনো রকম রক্তপাত হোক, কোনো জবরদস্তি হোক। এনি খেতে দেখে নেক বেরিয়ে যায়। এনি ধীরে ধীরে চামচ দিয়ে খাবার তুলছে, আর কিছু একটা ভাবছে। হঠাৎ তার চোখ যায়
ডিভানের কাছে কেমন তাজা রক্ত জায়গায় জায়গায় ছড়িয়ে আছে, আবার ফোঁটা ফোঁটাও। এনি ভয়ে নড়িচড়ে উঠছে। রক্ত কোথা থেকে আসলো এখানে? কার রক্ত এগুলো? এনি অস্থির হয়ে উঠছে। হুট করে মনে পড়লো নিকের রাগের কথা। মেঝেতে ছড়িয়ে থাকা ভাঙা কাজগুলোর দিকে তাকায়। টেবিল চা যখন ফেলে দিয়েছিল তখন মনে হয় ওনার হাত কাজ গেঁথে গিয়েছিল। এনি কেমন জানি শান্ত চোখে রক্তগুলোর দিকে তাকিয়ে থাকে। তার খারাপ লাগছে নাকি খুশি হয়েছে বোঝার উপায় নেই। এনি খুব নরম মনের মানুষ। লোকের আঘাত সে সহ্য করতে পারে না, নিজেই কান্নাকাটি করে বুক ভাসিয়ে দেয়। তবে আজ সামনে তরতাজা রক্ত দেখেও নিকের জন্য খারাপ লাগাটা প্রকাশ করেনি সে। ওর জায়গায় অন্য কেউ হলে এনি ছুটে যেত ক্ষত বেশি গভীর হয়েছে কিনা দেখার জন্য। কিন্তু এই পিশাচটা আঘাত পেতে পেতে মরে যাক, তবু এনির খারাপ লাগা কাজ করবেই না। এনি নিজের মনে বিড়বিড় করে বলল, যে হাজারো লোকের রক্ত ঝরায় তার শরীরে কেমন রক্ত ঝরলে কিছুই হবে না, বরং ভালোই হয়েছে